জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউট। এই আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2027কে টার্গেট করে আমরা নতুন শুরু করেছি। তো তোমরা যারা এখনও আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখো, যারা এখনও আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও। কারণ এখানে দেখো, ক্লাস 10-এর জন্য আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে। ক্লাস 10-এর জন্য আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে। ক্লাস 10, হ্যাঁ, এই যে দেখো, দশম শ্রেণী তোমাদের জন্য আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে। এইখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, সব কিছু অ্যাভেলেবেল। মাধ্যমিকে জিরো থেকে কিভাবে হিরো হবে, ঠিক আছে, জিরো থেকে কিভাবে হিরো হবে সেটা রানা স্যার তোমাদের বলে দেবে। বুঝতে পারলে? একদম কিভাবে জিরো থেকে হিরো। একটাই কথা, বাংলা সাহিত্যে একটাই কথা, বাংলাতে 100-তে 100 পাবেই তোমরা, শিওর। 2027কে টার্গেট রেখে আমরা এই ব্যাচ শুরু করেছি। তো আজকের টপিক হচ্ছে অসুখী একজন কবিতা। আজকের টপিক কি? অসুখী একজন কবিতা। পাবলো নেহরুদা, এই পাবলো নেহরুদার সম্পর্কে একটু জেনে নিই। পাবলো নেহরুদা সম্পর্কে একটু জেনে নিই, তার জন্ম এবং পরিচয়। পাবলো নেহরুদা কে বলা হয় কিসের কবি? ভালোবাসার কবি, প্রতিবাদের কবি, মানবতার কবি। পাবলো নেহরুদা জন্ম ও গ্রহণ করেছিলেন কোথায়? চিলি দেশের পার্লে নামক স্থানে। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে 12ই জুলাই। তাহলে কত খ্রিস্টাব্দে বললাম? 1904 খ্রিস্টাব্দে 12ই জুলাই। কোথায়? চিলি দেশের পার্লে গ্রামে। তার বাবার নাম হচ্ছে দেলকার মেন রেইসে মোরালাস। তিনি ছিলেন রেলের কর্মচারী। তার মায়ের নাম হচ্ছে রোজা পাসলোটা। ঠিক আছে, তিনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। কে ছিলেন? তার মা ছিলেন। কবির যখন বয়স 1 মাস, তখন তার মা যক্ষা রোগে মারা যায়। এই মাতৃহীন শিশুকে কে পালন করে? পালন করে কে? তার সৎ মা। তার সৎ মায়ের নাম কি? সার্ভিয়া। তার সৎ মায়ের নাম হচ্ছে সার্ভিয়া, তাকে পালন করে। তাকে, এই হলো তার আর জন্ম এবং পরিচয়। তার সৎ মায়ের নাম কি? সার্ভিয়া। তার শিক্ষা জীবনে এই প্যাবলো নেরুদার শৈশব অতিবাহিত হয়েছে দক্ষিণ চিলির টেমুকো শহরে। 16 বছর বয়সে তিনি ফার্সি ভাষায়, কত বছর বয়সে বললাম? 16 বছর বয়সে তিনি ফার্সি ভাষায় শিক্ষার জন্য চিলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কত বছর বয়সে? 16 বছর বয়সে ফার্সি ভাষা শেখার জন্য চিলি বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন। তারপর দেখো, পিতা চেয়েছিলেন সন্তান লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে উঠুক। তিনি চাননি ছেলে লেখাপড়া করে সাহিত্য চর্চা করে উঠুক। কিন্তু তার বাবা কিন্তু কোনোদিন চায়নি যে তার ছেলে সাহিত্য চর্চা করুক। কিন্তু দেখো, যে সেই কারণে 1920 সালের মাঝামাঝি সময়ে সময় থেকে প্যাবলো নেরুদা ছদ্মনামটি কি করেন? প্যাবলো নেরুদা ছদ্মনামটি ব্যবহার করতে শুরু করেন। তার পরিচিত নাম কি? এই প্যাবলো নেরুদার পরিচিত নাম হচ্ছে নেফতালি রিকার্দো রেস পাসোয়ালতো। ঠিক আছে, লেখাপড়া, তার পুরো নামটা দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ, লেখাপড়া আর ফাঁকে তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কবিতা রচনা করছেন। 1923 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ নাম কি? দেখো, তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ক্রেপাস কুলারিও। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ক্রেপাস কুলারিও। তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ক্রেপাস কুলারিও প্রকাশিত হয়। আর এই প্যাবলো নেরুদার, প্যাবলো নেরুদার কর্মজীবন সম্পর্কে আমরা জানি। প্যাবলো নেরুদার কর্মজীবন সম্পর্কে আমরা জানি। দেখো, প্যাবলো নেরুদা জীবনে একবার কর্মজীবন একবার বড়ই বৈচিত্র্যময়। কবির, দেখো, কবিদের জীবন খুব দুঃখময়। ঠিক আছে, এটা কিন্তু ঐতিহাসিক সত্য ঘটনা। কবিদের জীবন খুব দুঃখময়। পৃথিবীতে যত কবি এসছে তাদের জীবন কিন্তু দুঃখময়। ওকে,
প্যাবলো নেহরু তার জীবন ও কর্মই বড় বৈচিত্র্যময়। কূটনৈতিকবিদ থেকে রাজনীতি শুরু করেন, তাহলে তিনি কি ছিলেন? একজন কূটনীতিবিদ থেকে জীবন শুরু করেছিলেন। এশিয়ার বহু দেশে তিনি কোথায় কোথায় এসেছিলেন? এশিয়ার দেখে নাও একটু, এশিয়ার কোথায় কোথায় এসেছিলেন? এশিয়ার এসেছিলেন বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হংকংয়ের রাষ্ট্রদূত ছিলেন। দেখো, বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হংকংয়ের রাষ্ট্রদূত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মেক্সিকো সিটির কনসাল জেনারেল পদে প্রতিষ্ঠিত হন। কোথায়? মেক্সিকো সিটির কনসাল কনসাল জেনারেল পদে অধিষ্ঠিত হন কে? এই প্যাবলো নেরুদা। এক সময় তিনি চিলিয়ান কমিউনিস্ট পার্টির এর কমিউনিস্ট পার্টির এর কার্যভার সামলান। কি করেন? কার্যভার সামলান। তারপরে দেখো, এই এবং 1973 খ্রিস্টাব্দে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। কত খ্রিস্টাব্দে? 1973 খ্রিস্টাব্দে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান প্যাবলো নেরুদা। প্যাবলো নেরুদার রচিত গ্রন্থগুলি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, 1919 খ্রিস্টাব্দে 12 লাভ পোয়েমস অ্যান্ড অফ সং ডেসপ্যারিজ। দেখো, সবগুলো কবিতা উল্লেখযোগ্য, ঠিক আছে। আর তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন? দেখো, তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন? তিনি 1971 খ্রিস্টাব্দে, 1971 কত খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্যাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্যাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে? প্যাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1950 খ্রিস্টাব্দে তিনি আন্তর্জাতিক সারি পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক সারি পুরস্কার লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। তাহলে প্যাবলো নেহরু তার মৃত্যু কত? 1900 1973 খ্রিস্টাব্দে। আর নোবেল পাচ্ছেন 1971 খ্রিস্টাব্দে। বুঝতে পারলে এইটুকু? তারপর দেখো, বিশ্বের বহু দেশে পরিভ্রমণকারী কবি ও কূটনৈতিক হিসাবে প্যাবলো নেহরুদা পরিচিত ছিলেন, ঠিক আছে। এবং তিনি, দেখো, যে শেষ বয়সে সান্তা মারিয়া হসপিটালে ভর্তি হন, কিন্তু সেখানেই মানে তিনি মারা যান 23 সেপ্টেম্বর 1973 খ্রিস্টাব্দে নিজের বাড়িতে। সেখান থেকে বাড়ি আসেন, কোথায় মারা যান? নিজের বাড়িতেই সে মারা যান। এইটুকু হচ্ছে কবির পরিচয়। তাহলে কবির পরিচয় কি বললাম, তোমরা বুঝতে পারলে? ওকে, হ্যাঁ। তারপর দেখো অনুবাদকের পরিচিতি। হ্যাঁ, এই যে প্যাবলো নেহরুদার যে কবিতাটা, অনুবাদক কে করেছিল? অনুবাদক করেছিল নবারণ। অনুবাদক কে করেছিল? নবারণ ভট্টাচার্য। এই নবারণ ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নিই। এই নবারণ ভট্টাচার্য বাংলা ভাষা সাহিত্যের একজন বিখ্যাত কবি। আধুনিক বাংলা ভাষা সাহিত্যের একজন বিখ্যাত কবিকে এই নবারণ ভট্টাচার্য। এই নবারণ ভট্টাচার্যকে সম্পর্কে তোমরা সকলেই জানো যে নবারণ ভট্টাচার্য কে ছিলেন। তিনি ছিলেন কথা সাহিত্য মহেশ্বিতা দেবী ও বিজন ভট্টাচার্যের ছেলে, তাদের সন্তান ছিলেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন তিনি? 1948 খ্রিস্টাব্দের 26 জুন মুর্শিদাবাদ জেলায়। কোথায়? কোথায় জন্মগ্রহণ করেন তিনি? মুর্শিদাবাদ জেলায়। দেখো, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শহরে, বহরমপুর শহরে, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দে 26 জুন জন্মগ্রহণ করেন। এবং তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল বিজন ভট্টাচার্য। মায়ের নাম কি ছিল? মহেশ্বেতা দেবী। এই তার মায়ের নাম কি ছিল? মহেশ্বেতা দেবী। কার? এই নবারুণ ভট্টাচার্যের। বুঝতে পারলে এইটুকু? তারপর দেখো, নবারুণ ভট্টাচার্য কলকাতার বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাস করে আশুতোষ কলেজে প্রথম ভূতত্ত্বে এবং পরে সিটি কলেজ থেকে ইংরেজিতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। কোথা থেকে? দেখো, বললাম কোথা থেকে? বালিগঞ্জ থেকে। বুঝতে পারলে? তাহলে কোথা থেকে? এই নবারুণ ভট্টাচার্য বালিগঞ্জ থেকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাস করেন এবং সেখান থেকে দেখো পরে সিটি কলেজ এবং হ্যাঁ, দেখো, নবরেন ভট্টাচার্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে পাস করেন আশুতোষ কলেজ প্রথমে ভূতত্ত্বে, পরে সিটি কলেজ থেকে ইংরেজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপরে দেখো তার কর্মজীবন কি বৈচিত্র্যময়। দেখো, তিনি 1973 খ্রিস্টাব্দে, 1973 খ্রিস্টাব্দে একটি বিদেশি সংস্থায় যোগদান করেন। কে? এই নবরেন ভট্টাচার্য। কিছুদিন সম্পাদনা করেন, সম্পাদনা করেন
কবি বিষ্ণুদের প্রকাশিত সাহিত্য পত্রিকায়। কোন পত্রিকায়? কোন কবির? বললাম বিষ্ণুদের। কোন কবির বললাম? বিষ্ণুদের। কবি বিষ্ণুদের সাহিত্যপত্র পত্রিকাটি। পত্রিকার নাম কি ছিল? সাহিত্যপত্র পত্রিকায়। তারপরে 2003 খ্রিস্টাব্দে তিনি ভাষাবন্ধ পত্রিকা সম্পাদনা শুরু করেন এবং নবান্ন নাট্য গোষ্ঠীর সঙ্গে লেখক নবান্ন নাট্য গোষ্ঠী দীর্ঘদিন যুক্ত ছিলেন। তাহলে নবান্ন নাট্য গোষ্ঠী তার বাবার প্রতিষ্ঠিত। তার বাবার নাম কি? বিজন ভট্টাচার্য। বুঝতে পারলে এইটুকু? তারপর দেখো সাহিত্য সাধনা। 1968 খ্রিস্টাব্দে এই নবারুণ ভট্টাচার্যর পরিচয় পরিচয় পত্রিকায় তার প্রকাশিত হয় প্রথম ছোট গল্প। তাহলে কত খ্রিস্টাব্দে? পরিচয় পত্রিকায়। কোন পত্রিকায়? পরিচয় পত্রিকা। কোন পত্রিকায়? পরিচয় পত্রিকায়। কত খ্রিস্টাব্দে প্রথম গল্পের নাম? ছোট গল্পের নাম হচ্ছে ভাসান। ছোট গল্পের নাম ভাসান। 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার লেখা প্রথম বই এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। খুব মানে মাইলস্টোন একটা, এই মৃত্যু উপত্যকা কবিতার বই, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম উপন্যাস হারবার্ট। খুব বিখ্যাত উপন্যাস। তার খুব বিখ্যাত উপন্যাস হারবার্ট। তার অন্যান্য গ্রন্থগুলি দেখো যে কাঙাল, মাল, মালসাট, রূপদক, হালাল, ঠান্ডা ও অন্যান্য, মহাজনের আঙিনা, আরাটু, তাঁতের সার্কাস, আনাড়ি অভিজ্ঞান প্রভৃতি দেখতে পাচ্ছ তার উল্লেখযোগ্য রচনা। তিনি পুরস্কার ও সম্মান কি? এই নবরণ ভট্টাচার্য নরসিংহ দাস পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। কে? এই নবরণ ভট্টাচার্য। এবং তিনি মৃত্যুবরণ করেন কবে? 2014 খ্রিস্টাব্দে 31শে জুলাই। তিনি ক্যান্সারে আক্রান্ত হন। কোন রোগে? ক্যান্সার রোগে। তাহলে দেখো যে এই নবরণ ভট্টাচার্য কিন্তু ক্যান্সার আক্রান্ত হন কত খ্রিস্টাব্দে? 2004। 2014 খ্রিস্টাব্দে 31শে জুলাই। এই হচ্ছে কবি সম্পর্কে আমরা পড়লাম। এবার দেখো অশোকী একজন কবিতার উৎস, সেটা কোথা থেকে? দেখো তোমরা, অশোকী একজন কবিতাটির মূল উৎস হচ্ছে, দেখো কি আছে, স্প্যানিশ থেকে শুরু করে দ্য আনহ্যাপি ওয়ান শিরোনামে গৃহীত হয়েছিল। বুঝতে পারলে? আনহ্যাপি, দ্য পোয়েট্রি অফ প্যাবলো নেরুদা। ওকে, তাহলে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি? এই সিক্সটার ভাগারিয়া 57 থেকে বুঝতে। কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে? ভাগারিয়া 57 থেকে 1958 খ্রিস্টাব্দে কি হয়? প্রকাশিত হয়। বুঝতে পারলে? এই হচ্ছে তার এই কবিতার মূল উৎস। দেখে নাও একবার। এবার আমরা আছি মূল কবিতায়। দেখো এই অশোকী একজন কবিতার জন্য আমরা অনেকগুলো ভিডিও দেখবো না। এই একটা ভিডিও, ওয়ান শর্ট ভিডিও আর আর এডুকেশন ইনস্টিটিউটে পাবে, ইউটিউবে আর কোনো জায়গায় পাবে না। হ্যাঁ, ইউটিউবে আর কোনো জায়গায় পাবে না, একমাত্র ইউটিউবেই আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে পাবে। এরকম আমি, হ্যাঁ, এখানে একটা ভিডিওতেই সব কিছু। এই অশোকী একজন কবিতার জন্য তোমাকে 10টা ক্লাস করতে হবে, সব কিছু পেয়ে। তাহলে দেখো অশোকী একজন কবিতা দেখতে পাচ্ছ। একবার দেখে নি, এটা উচ্চ কাব্যগ্রন্থ স্টার ভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে? হ্যাঁ, তাহলে নবরণ ভট্টাচার্য কোন দ্বীপ কবিতাটি তার কোথায় লিখেছিলেন? কোন কাব্যগ্রন্থে? বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ। ঠিক আছে? বাংলা অনুবাদ করেন কে? নবরণ ভট্টাচার্য। তাহলে এটি কোথায়? বিদেশি ফুলে রক্তের ছিটে। তাহলে দেখো অশোকী একজন কবিতাটা আমরা দেখে নিই। অশোকী একজন পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কোথায়? দরজায়।
তাহলে দেখো আমরা কবিতা পড়বো, কবিতা পড়তে পড়তে আমরা এমসিকিউ প্রশ্ন করে নেব। তাহলে কোনগুলো লাইন ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা করে নেব। আমি তাকে ছেড়ে দিলাম, তাহলে কাকে ছেড়ে দিলেন? প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কোথায় দাঁড় করিয়ে রেখে? দরজায়। আমি চলে গেলাম দূর। তাহলে এই কবিতা দেখতে পাবে যে একদিকে প্রেম আর একদিকে যুদ্ধ, মানে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে কবি লিখছেন যে প্রেম, ভালোবাসা এটা হচ্ছে কি অমর। আর আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ঠিক আছে? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে, আজকে প্রেমের দিবস। আর সেই সূত্রে আজকেই কিন্তু কবিতাটা হচ্ছে কিসের? প্রেমের কবিতা। ও কবি প্যাবলো নেরুদা একজন, তাকে ভালোবাসার কবি বলা হয়, প্রেমের কবি বলা হয়, মানবতার কবি বলা হয়, প্রতিবাদের কবি বলা হয়। তাহলে এই কবিতাটা কি? প্রেমের কবিতা। দেখো এই কবিতায় আমরা কি দেখছি? সে জানতো না আমি আর কখনোই, তাহলে আমি তাকে ছেড়ে দিলাম, সে কথক ছেড়ে দিল, কবি ছেড়ে দিল অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। দেখো আমরা যখন বাড়ি থেকে কোনো জায়গায় বেরোই বা কোনো জায়গায় যাই, সেরকমই লেখক তার প্রিয়জনকে রেখে কোথায় যাচ্ছে? তার প্রিয়জনকে রেখে সে চলে যাচ্ছে কোথায়? তার প্রিয়জনকে রেখে। লেখক কিন্তু জানতো সে আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু তার প্রিয়জন বা তার স্ত্রী বা তার প্রিয়তমা সে কিন্তু জানতো না যে সে কিন্তু ফিরে আসবে না। সে জানতো সে ফিরে আসবে তার এ, পরশ পুরুষের জন্য। সে কি পরশ, হ্যাঁ, তার প্রেমিকা বা তার স্বামীর জন্য সে পথ চেয়ে বসে আছে পরশ পাথরে। এই যে দেখো পরশ পাথর, পরশ পাথর মানে কি? প্রেমিক বা স্বামী, তাই তো? হ্যাঁ, তার স্বামীর জন্য সে অপেক্ষা করে, তার প্রিয়জনের জন্য সে অপেক্ষা করছে। সে চলে যাচ্ছে, কিন্তু সে পিছন, সে যতক্ষণ না আম, রাস্তা, মানে দেখো যখন আমরা কোনো জায়গায় যাই, হ্যাঁ, আমরা যখন হোস্টেলে, তখন আমার মা বাবা করতো যে যতক্ষণ না আমি রাস্তাটা টার্নিং কাটছি, ঠিক আছে, ততক্ষণ তো মা কিন্তু তো কি যে আমার ছেলে ঠিক যাচ্ছে কি। এমনকি দেখো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমি এখনো কোনো জায়গায় যাই, আমার সাথে আমার বাবা যাই কোথায়? যে ট্রেন ধরতে, যে আমাকে রাখতে, যে যে কোথায়? সে ট্রেনে চাপলে চাপলো, ট্রেন যাবে, তারপর কিন্তু আমার বাবা, তারপর বাড়ি আসবে আমার। আমি চাপলাম, তারপর বাড়ি পৌঁছে কল করলাম, তুমি বাড়ি পৌঁছে পাবো? হ্যাঁ, দেখো এখনো পর্যন্ত আমার আব্বু আমাকে রেখে আসে। এরকমই দেখো যে প্রিয়জন, প্রিয়জনকে কবি বা কথকের প্রেমিকা বা তার বউ বা তার স্ত্রী, তাই জানতো না সে যে আর ফিরে আসবে না, কিন্তু লেখক জানতো সে কোথায় যাচ্ছে। একটা গৃহযুদ্ধ, স্পেনে একটা গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধেই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা। তারপর দেখো সে জানতো না, সে সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। সে কিন্তু জানতো না, কে? তার প্রেমিকা বা তার প্রিয়তমা জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। হেঁটে গেল কে? গির্জার এক নান। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কটা বছর কাটলো? একটা বছর কেটে গেল, একটা সপ্তাহ কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো রাস্তায়। তাহলে দেখো যে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কোথায় দাঁড় করিয়ে রেখেছিলাম? দরজায়। আমি আর আমি চলে গেলাম দূর দূরে। আমি চলে গেলাম দূর দূরে। সে আমার জন্য দাঁড়িয়ে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে, সে আমার জন্য পথ চেয়ে বসে আছে। কে? আমার সেই প্রিয়তমা। সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো না। সে কিন্তু জানতো না আমি আর কিন্তু কখনোই ফিরে আসবো না। সে জানতো সে আমার জন্য পথ চেয়ে আছে, আমি ফিরে আসবো, কিন্তু সে জানতো না। দেখো একটা কুকুর চলে গেল, তাহলে কোথায়? সে তার স্বামীর জন্য অপেক্ষা করছে, তার প্রিয়তমের জন্য, তার প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। যে কে? এই অপেক্ষা করতে করতে একটা কুকুর চলে গেল। কে গেল? একটা কুকুর গেল মাত্র। হেঁটে গেল গির্জার এক নান। কে হেঁটে গেল? গির্জার এক নান হেঁটে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, একটা বছর কেটে গেল, আর সেই প্রিয়জন ফিরে এলো না।
বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, আর ঘাস জন্মালো সেই রাস্তায়। আমি যখন আমার প্রিয়জনকে বা আমার প্রেমিককে বা আমার প্রিয়তমাকে বা আমার স্বামীকে যখন সে যখন যাচ্ছিল, তখন কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাকে আগিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? তখন কিন্তু কি করছে, তখন যে রাস্তা দিয়ে আমি গিয়েছি সেই রাস্তা দিয়ে কি করলো, বৃষ্টিতে কি করলো, যে আমার যে পায়ের দাগ ছিল সেই পায়ের দাগে কি করলো, ওই সেইখানে বৃষ্টিতে ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পর কি হলো, সেখানে ধুয়ে দেওয়ার পর একটা ধুয়ে দেওয়ার পর ঘাস জন্ম, নতুন করে ঘাস জন্মাচ্ছে। কোথায়? সে রাস্তায়। এটুকু বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মল্লিকা, হ্যাঁ স্যার খুব সুন্দরভাবে বুঝেছি। পল্লবী, স্যার কোনো সমস্যাই নাই স্যার যেভাবে বুঝাচ্ছেন। আচ্ছা, সায়ন, স্যার কোনো সমস্যাই নাই, ওকে ওকে বাবু, ওকে। ফিজুর, স্যার কোনো সমস্যা নাই, ওকে তোমাদের সমস্যা নাই তো আমারও সমস্যা নাই। তারপরে যাই। আহ, পিয়ালি কমেন্ট করছে, স্যার আজকে ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো? ভ্যালেন্টাইন্স কাদের জন্য? ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ডে খুব ভালোই কেটেছে। খারাপ কাটা, খারাপ কাটার কিছু নেই। তোমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে, আমাদের কাছে কি, আমার কাছে কি, আমার কাছে আজকে মাত্র শনিবার। কি বার? শনিবার। হুম। মুশফিকা কমেন্ট করছে, স্যার আপনি সিঙ্গেল? গভীরে যেও না, গভীরে যেও না, ঠিক আছে? পড়াশোনা করো, পড়াশোনার বয়স এখন, গভীরে গিয়ে লাভ নেই। দেখো, তাহলে দেখো যে আমরা কোথায় ছিলাম, সেখানে কিন্তু হাঁস জন্মলো, ওকে, রাস্তায়। তারপরে দেখো, আর একটা বছর, আর এক, আর একটার পর একটা পাথরের মতো, আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথায়। কোথায় নেমে এলো? তার মাথায় নেমে এলো। দেখো, আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। দেখো, যে তোমরা দেখতে পাবে যে একদিন গেল, এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল, কিন্তু তার প্রিয়জনের কোনো দেখা নেই, কোনো খোঁজ নেই। তার প্রিয়জন যেন কোথায় হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। তার প্রিয়জন যেন তাকে ছেড়ে চলে গেছে। সে যে বেঁচে আছে কি মারা গেছে সেই খবর কিন্তু তার কাছে এখনো ফিরে আসেনি। কার কাছে ফিরে আসেনি? তার স্ত্রী বা তার প্রিয়তমের কাছে ফিরে আসেনি। সে অপেক্ষা করছে, এই একটার পর একটা বছরগুলো পাথরের মতো। কিসের মতো? পাথর যেমন পাথর যেমন কি হয়, পাথরের উপর পাথর চেপে যেমন পাহাড় পর্বত অট্টালিকা তৈরি হয়, সেরকম বছরগুলো যেন বছরের ওপর বছর চেপে কি হচ্ছে, পাথরের মতো হয়ে যাচ্ছে, পর পর পাথরের মতো। এবং বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কার? এখানে কার মাথার ওপর নেমে এলো? এখানে সেই এই তার প্রিয়তমের মাথার উপর নেমে এলো। হ্যাঁ দেখো, কথার ওপর কথা ফিলিং ছুঁয়ে যায়। আমার খুব পছন্দের লাইন এটা, কথার উপর কথা চেপে সিলিং ছুঁয়ে যায়। আমি কি তোমায় খুব বিরক্ত করছি, বলে দিতে পারো কি? এই যে দেখো অনুপমের যে গানগুলো, ঠিক আছে, খুব মানে হৃদয় ছোঁয়া গান, বুঝতে পারলে? সেরকমই দেখো যে এখানে পরপর পাথরগুলো নেমে আসছে, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর দেখো যে, বুঝতে পেরেছো এটুকু? হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে তারপরে যাই তাহলে। হ্যাঁ, তারপর যুদ্ধ এলো। তারপর কি হলো? তারপর যুদ্ধ এলো। তারপর যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। দেখো যে কি হলো, যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধটা আসছে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। তাহলে দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, এই যে এই কয়েকটা লাইন খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে কি হচ্ছে? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কিসের মতো? আগ্নেয় পাহাড়ের মতো। কি হলো? যুদ্ধ এলো, শিশু আর বাড়িরা খুন হলো। সেখানে দেখো কি হচ্ছে, শিশু আর বাড়ির যে লোকজন ছিল তারা খুন হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে সেই মেয়েটির কিন্তু মৃত্যু হলো না। তারপরে দেখো যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে, ডুবে ছিল কোথায়? ধ্যানে। যারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির, টুকরো টুকরো হয়ে এ, টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ির সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো, ছড়ানো করতলের মতো চিমনি, প্রাচীন জল তরঙ্গ। বুঝতে পারলে? যে দেখো যে উল্টে পড়েছিল কি, দেখো এখানে কি কি বলছে লেখক। এখানে লেখক বলছে এ শান্ত হলুদ দেবতারা, এই শান্ত হলুদ দেবতারা যারা বছরের পর বছর ধরে কি করেছিল, তারা ডুবেছিল কোথায়? তারা ধ্যানে ডুবেছিল, কিন্তু উল্টে পড়লো মন্দির আর টুকরো টুকরো। দেখো যুদ্ধের যে একটা দামামা শুরু হয়েছে, কোথায় কখন কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধতে কি হলো, পুরো প্যালেস্টাইনকে কি করলো, ধ্বংসে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। সেরকমই একটা যুদ্ধ সৃষ্টি হয়েছিল কোথায়? সেই স্পেন। সেই প্রেক্ষাপটে এই কবিতাটা লিখেছিলেন কে? প্যাবলো নেরুদা। দেখো উল্টে পড়লো মন্দির আর টুকরো টুকরো হয়ে গেল, আর তারা আর স্বপ্ন দেখতে পারলো না। দেখো যে যারা এক বুক স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, হঠাৎ করে যুদ্ধ এলো, যুদ্ধ আসার পর কি হচ্ছে, তারা মারা যাচ্ছে। তাদের কত স্বপ্ন ছিল, তারা বড় হয়ে কি হবে, বড় হয়ে আইএস হবে, কে ডক্টর হবে, কে টিচার হবে, কে লয়ার হবে। তাদের কতটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো কি করলো, স্বপ্নগুলো পরে চুরমার হয়ে গেল, এক লহমায় যেন শেষ হয়ে গেল। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানা ঘুমিয়েছিলাম। দেখো সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দায় যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। কিন্তু দেখো সেই মেয়েটির কিন্তু হচ্ছে না। কত একজন কবি কত উপমা ব্যবহার করছে, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কত উপমা ব্যবহার করছে। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি, কাঠ কয়লা। যেখানে শহর ছিল কাঠ কয়লা, কিসের? এই ধ্বংসস্তূপের কাঠ কয়লা। তোমরা দেখলে প্যালেস্টাইনে কি ঘটনা ঘটলো, যে কি চারিদিকে এত ইমারত ছিল, এত ও, অট্টালিকা ছিল, সব কিছু কি হলো, একেবারে বম ফেলে একেবারে কি করলো, একেবারে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত করলো হাজার হাজার মানুষ। সেই রকমই একটা পরিস্থিতি তৈরি ছিল কোথায়? সেই এই জায়গায়। তারপর দেখো যে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তাহলে কি বলছে? দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস লোহা মাথা, একটার পর এক রক্তের একটা কালো দাগ। দেখো সেই যুদ্ধের সময় কি হচ্ছে, যে মানুষ মারা যাচ্ছে থেকে বৃদ্ধ পর্যন্ত, তাদের দেখো যে এ, মারা যাওয়ার পর তাদের মাথাগুলো কি হচ্ছে, একেবারে কালো এবং বিভৎস মূর্তি পরিণত হচ্ছে। তারপর দেখো রক্তের একটা কালো দাগ, রক্তটা একটা কালো দাগ। আর সেই মেয়েটি আজও আমার অপেক্ষায়, আর সেই মেয়েটি আজও আমার অপেক্ষায়, আর সেই মেয়েটি আজও আমার অপেক্ষা, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এখানে দেখো
সেই মেয়েটি কিন্তু আজও আমার ভাই রয়ে আছে, পথ চেয়ে বসে আছে। কিন্তু সে কিন্তু আহ, আহ, সে কিন্তু আমার পথ চেয়ে বসে, সে কিন্তু কবি কিন্তু আর ফেরেনি, পথক কিন্তু আর ফেরেনি। এটুকু বুঝতে পেরেছো তোমরা সকলেই? হ্যাঁ মোনালিসা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, চোখ দিয়ে জল বেরিয়ে গেল এমন ভাবে বোঝালেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, কান্না করতে হবে না তোমাকে, তুমি আগে বুঝো বিষয়টা। ঠিক আছে, কবিতাটা বুঝো আগে, না বুঝতে হলে রেকর্ড ভিডিও দেখে নেবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ অ্যাপসেও পাবে, ইউটিউবে পাবে, রেকর্ড ভিডিও দেখে নেবে, ঠিক আছে। তারপরে হ্যাঁ মিজানুর, হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই, যেভাবে বুঝালেন যে প্রশ্ন করার জায়গাই নাই। আচ্ছা থ্যাংক ইউ। ওকে। পলাশ কমেন্ট করছে, স্যার কবিতা পড়তে পড়তে আমার প্রেমিকার কথা মনে আমার এক্সের। আচ্ছা, তোমার এক্সের কথা মনে পড়ে গেছে, এক্সের কথা চিন্তা ভাবনা করতে হবে না, তুমি এখন পড়াশোনা করো, পড়াশোনার বয়স। আজকে ভ্যালেন্টাইন, হ্যাঁ আজকে ভ্যালেন্টাইন ডে। ওকে। হ্যাঁ, ভালো করে কাটাও। হ্যাঁ, তারপরে টপিক আছে আমরা। দেখো আমি তোমাদের সংক্ষেপটা বলে দিয়েছি, কবি কি কিভাবে, মানে মূল টপিকটা আমি বলে দিয়েছি তোমাদের। দেখো যে কবিতার যে ভাববস্তু তোমরা দেখতে পাবে, মৃত্যু মানুষের জীবনে এক অনিবার্য ঘটনা, তা যে কোনো মানুষকে নানা সময়ে তাড়িত করে। মৃত্যুকে নিয়ে আমরা চিন্তা ভাবনা পরস্পর এমনভাবে তা কখনোই কি প্রকাশ্যে আসে না। মানুষ ভাবে মৃত্যুর পর তার প্রিয়জনের অবস্থা কেমন হবে, মানুষ ভাবে মৃত্যুর পর তার প্রিয়জনের অবস্থা, হয়তো কেউ তার প্রত্যাবর্তনের আশায় দীর্ঘ প্রতীক্ষায় থাকবে, কিন্তু সেই মানুষটি কি আদৌ ফিরে আসে মৃত্যুর পর? তো আসে না। হ্যাঁ, অশোকী একজন কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি, অশোকী একজন কবিতাটি এমন একটি কবিতা যেখানে যুদ্ধে যাওয়া এক প্রেমিকের মৃত্যুর পর অলৌকিক উপায়ে প্রত্যক্ষ করছে যে তার প্রেয়সী তার ফিরে আসার অপেক্ষায় অপেক্ষারত, কিন্তু তিনি আর ফিরে আসতে পারে না। যুদ্ধে ধ্বংসে, যুদ্ধে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সে ধ্বংস হয়ে যাচ্ছে যুদ্ধে গিয়ে, মানুষের ঘর বাড়ি, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, অথচ সবকিছু হওয়ার পরেও ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কথকের মনে যে একটা দীর্ঘ আশায় এবং দীর্ঘ আলোয় সে প্রত্যক্ষ করছে যে তার প্রেমিকটা আজ ফিরে আসবে, আজ ফিরে আসবে, তার প্রিয়তম আজ ফিরে আসবে, তার এই এখন সেই তার জন্য এখনো তার অপেক্ষারত প্রেয়সীর অসুখী হওয়ার যে সুদীর্ঘ বৃহ যন্ত্রণা, আমরা সেটা দেখলাম এই অসুখী একজন কবিতায়, যে হৃদয় ভেঙে যায়, হৃদয় ভেঙে আমাদের হাত থেকে যেমন কাজ পড়ে, আমার কাচের কেমন অবস্থা, হৃদয় যে আছে কমে আমাদের হৃদয়টা, যে কাজ পড়ে গেলে কাজটা যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাদের প্রিয়জন বা প্রেমিকা বা প্রিয়তম যখন আমাদের ছেড়ে যায়, তখন আমরা কিরকম অবস্থা হয়, সেই অবস্থার বুঝাতে আজও কিন্তু তার অপেক্ষায়, তো তার জন্য সে পথ চেয়ে আছে, সে আজ ফিরে আসবে, আজ ফিরে আসবে, কিন্তু সে আর কোনোদিন ফিরে আসে না, সে মারা যায়, মৃত্যু অনিবার্য। ওকে। হ্যাঁ, কবিতার অন্তরে আমরা কিছু প্রশ্নগুলো দেখে নিই। দেখো, হেঁটে গেল গির্জার এক নান বলতে কি বোঝা গেছে? হেঁটে গেল কে? গির্জার এক নান বলতে কি বোঝানো হয়েছে? গির্জার এক নান বলতে বোঝানো হয়েছে গির্জার এক সন্ন্যাসীকে। গির্জার এক নান বলতে কি বোঝানো হয়েছে? গির্জার এক সন্ন্যাসী কে, বুঝতে পারলে? গির্জার এক সন্ন্যাসীকে। তারপরে দেখো, তারপরে দেখো যে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল,
বক্তা এখানে কোন সময়ের কথা বলেছেন? বক্তা এখানে তার যুদ্ধে যাওয়ার সময় যে গৃহত্যাগের যে পরবর্তী সময়কালের কথা বলেছেন, তাই যুদ্ধে যাওয়ার পর পরবর্তী সময়কালের কথা বলেছেন। তারপর দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল? কবি প্যাবলো নেরুদার আর যে কবিতায় আমরা দেখতে পেলাম বৃষ্টি কি ধুয়ে দিল? বৃষ্টিতে ধুয়ে দিল কবিতার কবির পায়ের দাগ ধুয়ে দিল। বুঝতে পারলে? তারপরে দেখো যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রাকৃতিক নিয়মে প্রকৃতি মানুষের প্রকৃতির বুকে প্রকৃতির বুকে মানুষের যে স্মৃতিচিহ্ন সেটা। দেখো, আজ হয়তো প্রিয়জন ছেড়ে চলে পড়ি, কতটা ভেঙে পড়ি, কিন্তু এটা কি সবসময় সারা জীবন থেকে? এটা কি প্রকৃতির নিয়ম? এ মলিন হয়ে যায়। যে দুঃখটা আজ পাচ্ছি সেটা এক সপ্তাহ বা 10 দিন পর সেটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে, কমতে থাকে। একদিন কি চিহ্নে মনে থাকে, কি থাকে আমাদের মনে থাকে। বুঝতে পারলে? 5 জন মালো রাস্তায়, এখানে কোন রাস্তার কথা বলা হয়েছে? দেখো, এখানে রাস্তা বলতে বক্তা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেই রাস্তার কথা বলেছেন। কালের নিয়মে সেই রাস্তা থেকে তার পায়ের দাগ ক্রমশ মুছে ঘাসে জন্মেছে। বুঝতে পারলে? বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলো কিরকম ছিল? দেখো, বছরগুলো একটার পর একটা পাথরের মতো দুদণ্ড দুঃসাহসী মানসিক কণ্ঠে। তারপর যুদ্ধ হলো এখানে। কোন যুদ্ধের কথা লেখক বলেছেন? দেখো, কোন যুদ্ধের কথা লেখক যুদ্ধের কথা বললাম কি? প্যাবলনি আর অসুখী একজন কবিতা থেকে নেওয়া গৃহযুদ্ধের কথা। এই গৃহযুদ্ধ বলেছেন, কি বলেছেন? গৃহযুদ্ধের। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? দেখো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। দর্শকের একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করেছেন? যুদ্ধকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। তাহলে তার বাড়িরা খুন হলো, কারা খুন হলো? তার বাড়িরা কেন খুন হলো? রক্তকে মানুষের বিভৎসতা এবং প্রাপ্ত প্রভাবে শিশু সাধারণ মানুষের বাসস্থানে ধ্বংস। দর্শকের একজন কবিতায় কবি কাদের খুন হওয়ার কথা বলে? এখানে কবি যে শিশুকে সমগ্র পরিবারের যে পরিবারে যারা বাস যারা বাসস্থানে খুন হয়েছে তাদের বাড়িতে যারা ছিল তাদেরকে খুন হওয়ার কথা বলছেন। সেই মেয়েটির মৃত্যু, কোন মেয়েটির? যে মেয়েটি লেখকের আহ, জন্য অপেক্ষা করছিল সেই মেয়েটির বা কবির প্রিয়তম এর মৃত্যু হলো না। তাহলে শান্ত দেবতারা 1000 বছর ধরে ধ্যান কি একজন কবিতায় এটা দেখতে পাবে যে 1000 বছর ধরে যারা ডুবেছিল তার স্বপ্ন দেখে, সে কি এখানে অবস্থা তার স্বপ্ন দেখেছে। তোমার হচ্ছে প্রশ্নগুলো, হ্যাঁ, এর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ, এর মধ্যে আসবে। হ্যাঁ, এবার আমরা আসি। দেখো, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? অশোকে একজন কবিতায় দেখা গেল যে 1000 বছর ধরে যারা, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। প্রশ্নগুলো যেগুলো আছে সব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। দেখো, গোলাপি গাছে প্রসঙ্গটি এনেছেন কেন? কারণ অশোকী একজন কবিতায় কবি কতকের বাড়িতে বাড়ির কাছে গিয়ে গোলাপি গাছ এক প্রকৃতিক অনাবিল অহিংস সরলতার অনুভব। গোলাপি রং হচ্ছে স্নিগ্ধ ভালোবাসার প্রতীক। তাই কবিতায় কবি গোলাপি গাছের কথা বলেছেন। তারপর দেখো যে সব চূর্ণ হয়ে গেল। চূর্ণ হয়ে যাওয়ার কারণ কি? কথকের প্রিয় বাড়ি, তার প্রিয় বারান্দা যে একটা ঝুলন্ত বিছানায়
গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, এরা সব চূর্ণ হয়ে যাওয়ার এবং ধ্বংস হয়ে যাওয়ার কারণ। বুঝতে পারলে? এবার আমরা চলে আসি, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো কিন্তু আসবে 23 সালে। যেখানে শহর, সেখানে কি অবস্থা হয়েছিল, সেখানে কি অবস্থা গিয়েছিল, সেখানে ছিল যেখানে ছিল শহর, সেখানে যুদ্ধের পর সেই কার ছড়িয়ে পড়েছিল, সেখানে থাকলো কি কাঠ কয়লা, দোবরানো কিছু লোহা আর পাথরের মূর্তি, বিভৎস মাথা, যেন একটা একটা কালো দাগ ছিল সেখানে। তারপরে দেখো এবারকার প্রশ্নগুলো দেখো। অসুখী একজন কবিতায় অসুখী, কেন অসুখী? ওকে, কেন অসুখী? প্যাবলো নেহরু তার অসুখী কবিতায় অসুখী হল যে কথকের ফিরে আসার পথ, ফিরে আসার পথ চেয়ে দরজায় দাঁড়িয়েছিল। আসলে সেই মেয়েটির রূপকে সমগ্র স্বদেশ তথা মানবতা কি, এই অন্যদিকে মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া কথক এর যে বিচ্ছেদ, কথকের যে বিচ্ছেদ বেদনা, সেই বেদনাকে লেখক বলেছেন। তাহলে অসুখী হওয়ার কারণটা হচ্ছে, দেখো অসুখী হওয়ার কারণটা হচ্ছে, কারণ দেখো দুই পক্ষের অসুখ কারণ হচ্ছে বিচ্ছেদ, ব্যবধান, অন্যান্য অন্য কারণ থেকে ভয়ঙ্কর যুদ্ধ, তার ধ্বংস, বিভৎস ফলশ্রুতি, সেটার কথা লেখক বলেছেন। আমি তাকে ছেড়ে দিলাম। লেখক কাকে ছেড়ে দিলেন? আমি বলতে এখানে কাকে বলতে এখানে কথা হয়েছে কথকের যে প্রিয় নারী, কথকের প্রিয় নারী, যে আসলে কথকের মাতৃভূমি, ভালোবাসা আর মানবতার স্থান, তাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। চিলি গৃহযুদ্ধে অনিবার্য কারণবশত নারীরূপী ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে কথক যখন চলে যেতে এ, হয়েছিল অনেক দূরে। কোথায় যেতে হয়েছিল? কত অনেক দূরে চলে যেতে তখন বক্তা কাকে, এবং তিনি কি অবস্থায় ছিলেন? প্যাবলো নেহরু তার একজন কবিতায় তার প্রিয়তম বা প্রিয় নারী বা প্রিয় আহ, মাতৃভূমির ভালোবাসার বন্ধনে ছেড়ে দিলেন। দেখো এই যে কারণটা দেখো, যে বক্তা তার প্রিয় নারী স্বদেশকে অপেক্ষারত অবস্থায় দরজায় দ্বার কুপিয়ে রেখে অপেক্ষারত জানত আর কখনোই ফিরে আসবে না। আহ, ফলে এসেছিল সেই নারীর প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকলো, বিচ্ছেদ বেদনায় আর প্রত্যাবর্তনের প্রত্যাশায় মধ্যেই তাকে রেখে চলে এলেন। তারপর দেখো, সে জানতো না আমি আর কখনোই ফিরে আসবো, সে আর কখন ফিরে আসবে না, সে আর কখনোই ফিরে আসবে না, বলার কারণ কি? এখানে প্রিয় কথকের বলার কারণ হচ্ছে, দেখো প্রিয় কবিতা কথকের প্রিয়তমা নারী ও স্বদেশকে বোঝানো হয়েছে বা তার স্বদেশকে বোঝানো হয়েছে। কবিতায় চিলির গৃহযুদ্ধের সময় তার জন্মভূমি প্রিয়তমা নারীকে ছেড়ে যুদ্ধে যায়। সেই সময় সমগ্র কথকের জীবনে অনিশ্চয়তা ইত্যাদি নিয়ে কথক অবগত থাকলেও কথকের প্রিয়তম ভাবে জানতো না, তাই কবি এ কথা বলেছেন। তারপরে প্রশ্ন দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে এখানে সুখে তো হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারণ যুদ্ধের গ্রাসে তাদের দেবতারা যে দেবালয় থেকে এ ছিটকে পড়লো, তারা দেবালয় থেকে ছিটকে পড়লো আর তাদের অস্তিত্ব আর থাকলো না। কাদের? এই শান্ত দেবতারা। দেখো, যে দেবতারা নিজেদের কর্তৃত্ব তথা প্রভাব বজায় রেখেছিল হাজার বছর ধরে, 17,000 বছর ধরে, এমনকি যে সমস্ত ধর্মগুরুরা তাদের অন্ধবিশ্বাস, ধর্মীয় সংস্কারে আবদ্ধ রেখে সাধারণ মানুষ কেবল আশ্বাস তথা অভয় দিয়ে গেছে আর চুরমার হয়ে গেছে, কারণ যুদ্ধে গ্রাসে তারা দেবালয় থেকে ছিটকে পড়ে গেছে, তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিনষ্ট হয়েছে, তাই তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তাদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তারপর দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণতির কারণ কি? 18 সালে এসেছিল, অথবা সব চূর্ণ হয়ে গেল আগুন?
সব চূর্ণ হয়ে গেল গেল ঠিক আছে, কেন হয়ে গেল? দেখো প্রশ্নটা দেখো তোমরা। প্যাবলো নেরুদার অসুখী একজন কবিতায় মানুষের নিশ্চিত আশ্রয় চূর্ণ হয়ে যাওয়ার কথা বলে। চূর্ণ হয়ে গেল কতকের ফেলে আসা যে বাড়ি, যে সে বারান্দায় খুলে বা ঝুলন্ত বিছানায় একদা ঘুমাতেন, সেই বারান্দা আর রইল না। করতলের মতো এই পাতা এবং গোলাপি গাছ, পুরনো জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল কিসে? সেই ধ্বংসে। আগ্নেয় পাহাড় নেই, রক্ত লেলিহান শিখা গ্রাস করেছিল সমতলী, যার নির্মম চূর্ণ হয়ে গেছে। কতকের বিজড়িত সিংহয় অস্তিত্ব এতটুকু কিন্তু লেখকের আর থাকলো না। তারপরে দেখো, যে রক্তের একটা কালো দাগ, তার তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে হ্যাঁ, রক্তের একটা কালো দাগ বলতে এখানে সাধারণত রক্তের রং হয় লাল, এবং এখানে দেখো ক্ষত স্থানে রক্ত দীর্ঘ সময় ধরে বায়ু সংস্পর্শ থাকে, তার বর্ণ কি হয়? কালচে বা কালো হয়ে যায়। অশোকের একজন কবিতায় কবি যুদ্ধ পরবর্তী যে একটি নগরের চিত্র তুলে ধরে সময় তার দিকে, এবং যেখানে ছিল সেখানে ছড়িয়েছিল কাঠ কয়লা, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়েছিল কাঠ কয়লা, এবং দোমড়ানো হয়েছিল আর স্তূপ, ছিন্ন বিচ্ছিন্ন দেহগুলি পরদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় এক রক্তের কালো দাগ তৈরি হয়েছে। এবং কবিতায় দীর্ঘকালীন যুদ্ধের নির্মমতার কথা বলেছেন সে লেখক, যে কত যে ব্যাপ্তিকে কবি করেছেন, শেষ করেছেন। আর সেই মেয়েটি আমার, আর সেই আমার কোন মেয়েটির কথা বলা হয়েছে? কোন প্রিয় স্ত্রীতে লেখক কথকের জন্য অপেক্ষা করছেন? দেখো এখানে দেখতে পাবে তোমরা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য 2000, যে প্রশ্ন সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো তার কথকের প্রেয়সীর কথা বলেছেন লেখক। অসুখী একজন কবিতায় কথক তার প্রেমিকা প্রতীক্ষায়, তিনি জানতেন এই যুদ্ধই হচ্ছে, সে আর কখনোই বাড়ি ফিরবে না, এই কার্যত অসম্ভব। কথক এই সত্যটি কিন্তু কখনোই তার প্রেমিকাকে বলেনি বা তার প্রেয়সীকে বলেনি। তাই কি বলছে লেখক? বলছে যুদ্ধ শেষে ফিরে আসবেন তিনি, হয় কিন্তু কথক এই নির্মম সত্য বলেনি, এবং তাই যুদ্ধ শেষে তিনি ফিরে আসবেন এই মিথ্যে সান্ত্বনা এই কথক বিদায় দিয়েছেন, কারণ মেয়েটি যুদ্ধ শেষ পর্যন্ত তার প্রেমিকের জন্য অপেক্ষা করেছিল। কবে থেকে? যুদ্ধ শেষ পর্যন্ত। দেখো 5 মার্কের প্রশ্নগুলো দেখো, যেগুলো প্রশ্ন দিচ্ছি ওর মধ্যে আসবে, ওর বাইরে আসবে না পরীক্ষা। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে। অথবা যে প্রশ্নটা দেখো, যে যেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা সেখানে কোথায় ছড়িয়ে রইল, আর কি সেখানে দেখ এই ঘটনার কারণ কি? প্যাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি যে গৃহযুদ্ধের কথা অনিবার্য নিজ দেশ ছেড়ে চলে গিয়েছেন, আর সেই দেশে লেখক ফেরেননি, এবং তার ফেরার দিনটি গুনতে গুনতে দরজায় দাঁড় করেছে সে মেয়েটি। কয়েক বছর পর ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যেখানে একসময় প্রাণ চঞ্চল হয়েছিল সেখানে কাঠ কয়লা পড়েছিল। সেখানে ছড়িয়ে রইল দমড়ানো লোহা, মৃত মানুষ, পাথরের বীভৎস রক্ত, কালো দাগ, আর অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল। এই ঘটনায় ভয়ঙ্কর যুদ্ধের বীভৎসতা যে ভাবে দেখা দিল, তার জীবনের আগ্নেয় আর এবং সমতল জুড়ে আগুন লেগে থাকলো। খুন হলো শিশু আর বাড়িরা, হয় প্রাণ, বস্তু, জগৎ প্রাণী সহজ জুড়ে শুধু ছড়িয়ে ছিটিয়ে রক্তের কালো দাগ, দাগকে কবি নির্দেশ করেছে এই সাম্রাজ্যবাদের ধ্বংস, এবং সাম্রাজ্যবাদ যুদ্ধবাদ সাম্রাজ্যবাদ পরিবেশ রচনা করুক, তার উপর এই মৃত্যুহীন মানবতার ঠিক অপেক্ষা।
দেখো তারপরে প্রশ্ন দেখো, শিশুর বাড়িরা খুন হলো, দেখো উত্তরগুলো দেখে নাও। তার মৃত্যু না হওয়ার কারণ কি, কারণে তার মৃত্যু হয়েছে? যারা স্ক্রিনশট নিয়ে নাও, এটির পরিচয় দাও। ওকে, তারপরে মৃত্যুহীন ভালোবাসা, সবগুলো সুন্দর করে তৈরি করা আছে। দেখো এখানে আগ্নেয় পাহাড়, প্রথম যুদ্ধে শিশুরা যেমন নারকীয় হত্যার শিকার, তেমনি মানুষের আশ্রয় গুহার বাড়ি ধূলিসাৎ হয়, অর্থাৎ যুদ্ধের ভয়ঙ্কর হত্যা এবং বাসস্থান যেন তারপরে প্রশ্ন দেখো, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, এর মাধ্যমে বক্তা কোন মন্তব্য বক্তব্য উত্তর দেখো, যারা শর্ট নিয়ে দেখে নাও। যে এখানে দেখতে পাবে যে প্যাবলো নেরুদা আছেন অসুখী একজন কবিতায় যে গৃহযুদ্ধ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিস্থিতির পরিচিতি, সেই সময় কিন্তু এই কবিতা রক্তের আগ্নেয় পাহাড়, এই যুদ্ধ তাণ্ডব থেকে শুরু করে ঘর মন্দির শান্ত হলো, সব চূর্ণ বিচূর্ণ। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা দেখো, এটা কি আছে, যেখানে শহর ছিল, দেখো এখানে যেখানে শহর ছিল কাঠ কয়লা উন্নত হয়েছে, পাচ্ছ। কবির ভাষায় সেই বাড়ি, সেই বারান্দা, আম, গোলাপি গাছ, করতলের মতো তরঙ্গ, প্রাচীন জল সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল। যে যুদ্ধের ফলে মানুষ সব সর্বনাশ, যুদ্ধ প্রকৃতির অবস্থা, লড়াই, এই সমস্ত উপকার বিক্ষত হয়েছে। থ্যাংক ইউ সকলকে। এই একটা ক্লাসে সব কিছুই তোমরা পেয়ে যাবে। বলে আরেকবার আমি দেখিয়ে দিই তোমাদের, এখানে আছে। তাহলে দেখো আজকে আমরা কি টপিক করলাম পড়লাম, যে টপিকটা পড়লাম আজকে, দেখতে পাচ্ছ অশোকে একজন কবিতা, আজকে একজন কবিতা কি কি দেখলাম, একজন কবিতায় লেখকের জন্মসাল দেখলাম, লেখকের কি দেখলাম, লেখক পরিচয় দেখলাম, তারপর কি আমরা মূল কবিতা দেখলাম, মূল কবিতা দেখতে পাচ্ছ, কবিতা কি আছে, পুরো মূল কবিতা আমরা দেখলাম। তারপর মূল কবিতা পড়ার পর কি পড়লাম, পুরো কবিতা পড়লাম। তারপর আমরা প্রশ্নে গেলাম, কোথায় গেলাম, সব প্রশ্নে গেলাম, এমসিকিউ গেলাম, সেই প্রশ্ন তোমরা দেখতে পাবে। ওকে, তোমাদের সুবিধার্থে। তো যারা এখনো আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।